শুভ সন্ধ্যা। আজকে আমরা যে বইটিকে নিয়ে মানদাসে বইকথা অনুষ্ঠানে হাজির হয়েছি সে বইটি হচ্ছে আমাদের কলকাতা বইমেলার আগেই প্রকাশিত একটি কবিতার বই, সংকেত আকাশে উঠছে, অনিতেশ চক্রবর্তীর লেখা। প্রসঙ্গত উল্লেখ্য, অনিতেশের এটি প্রথম কবিতার বই হলেও এটি প্রথম কবিতার বই হওয়া উচিত ছিল না। তার কারণ হচ্ছে অনিতেশ বেশ কিছু কাল ধরে কবিতা লিখছে এবং অনিতেশের এই বইটি হওয়ার পিছনে অনিতেশের লেখালেখি ছাড়াও আমাদের একটা ক্রমাগত প্ররোচনা ছিল এবং অনিতেশকে বহু বছর ধরে আমি বলে এসেছি এই বইটি প্রকাশ করবার জন্য। তখন আমি আমাদের নিজস্ব প্রকাশনা ছিল না, আমি একটি অন্য প্রকাশনা সংস্থায় চাকরি করতাম। আমি সেই জায়গার পক্ষ থেকেও অনিতেশকে প্রস্তাব দিয়েছিলাম। তার পরবর্তীকালে যখন অনিতেশ একটা সিদ্ধান্তে উপনীত হলো না এবার সে বইটি করবে, তখন সে আমার সঙ্গে যখন যোগাযোগ করে তখন সত্যিই আমি প্রচণ্ড আহ্লাদিত হয়েছিলাম। কারণ মানদাস প্রথম থেকেই ঠিক করে রেখেছে তারা কবিতার বই খুব কম সংখ্যক করবে এবং মূলত তরুণ কবিদের কবিতার বই করবে, এটা একটা বড় কাজ। আর দ্বিতীয় আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে খুব ভালো স্ক্রিপ্ট না পেলে মানদাস কবিতার বই করবে না। তো অনিতেশের কবিতা আমাদের সব সময় মনে হয়েছে যে গ্রন্থবদ্ধ হওয়া দরকার, পাঠক একসাথে পড়ুক এই কবিতাগুলো। এবং যারা কবিতার পাঠক আমার সেটা এখন আমি মানদাস অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে বোধ করে, আমি সে কথা আমরা লিখেওছি আমাদের ফেসবুক পেজে, যে যারা কবিতার পাঠক তাদের কাছে এই বই সম্পদ হয়ে থাকবে। এত বড় কথা মানদাস ঘোষণা করছে। কথা বলার পরে আমি আজকে প্রথমে ডেকে নেব অনিতেশ চক্রবর্তী কবি এবং আজকের আমাদের আলোচক, আমাদের অত্যন্ত প্রিয় কবি, প্রাবন্ধিক, গবেষক রাজদীপ রায় এবং সম্পাদক। আমরা এই দুজনকে এখন ডেকে নিচ্ছি, বইটির একটি আনুষ্ঠানিক প্রকাশ আমরা করব। আয় রাজদীপ, অনিতেশ। আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে অনিতেশ চক্রবর্তীর কাব্যগ্রন্থ সংকেত আকাশে উঠছে। এবার আমি রাজদীপকে অনুরোধ করছি যে রাজদীপ এখানে চলে আয়, বইটি নিয়ে তোর আলোচনা। শুভ সন্ধ্যা। এই বইটি নিয়ে বলতে যাওয়ার আগে যেটা বলার, যে এই বইটি নিয়ে তো বলবেন এবং ভাববেন পাঠকেরা যারা অনিতেশের লেখালেখির সঙ্গে দীর্ঘদিন ধরে পরিচিত। এবং এই দীর্ঘদিন শব্দটা আমি বলছি, কিংবা সুকল্পদাও কিছুক্ষণ আগে বলল যে অনিতেশের এই যে বইটা, এটা প্রথম বই হওয়া উচিত নয়, কিন্তু আমরা অনিতেশের প্রথম বই নিয়েই আজকের সন্ধ্যাটা কাটাচ্ছি, এর একটা ব্যাপার আছে এবং এই বিষয়টা নিয়ে একটু বলি। অনিতেশের সঙ্গে দীর্ঘদিন পরিচয় হওয়ার জন্য, প্রায় সেটা 2013-14 এরকম সাল, এরকম সময় থেকে হওয়ার জন্য, তারপর আমি দেখতাম যে ও সেই সময় আমাকে বেশ কিছু কিছু লেখা পাঠাতো এবং ও নিয়মিতই লিখতো। এমন নয় যে রোজ, কিন্তু প্রায়ই ও আমাকে লেখা পাঠাতো পিডিএফ করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, দেখা হলে পড়াতো। আমি দেখতাম ওর ডায়েরি পরিপূর্ণ আছে। কিন্তু আমাদের যেটা দেখা যায়, আমাদের বাংলা বাজারের যেটা খুবই পরিচিত দৃশ্য, যে 1 বছর কেউ লিখছে, 2 বছর লিখছে, 3 বছর লিখছে, তারপরে সেটা বাজারের উৎসাহী হোক, বন্ধু বান্ধবের উৎসাহী হোক, সে 1-2 বছর লেখার পরেই একটা বই করার কথা ভাবে। এবং 1 বছর 2 বছর না হলে অন্তত সেটাতে এমন হয় অন্তত 4-5 বছর লিখছে, সঙ্গে সঙ্গে তাকে 5 জন বলে যে একটা বই এবার হোক, বা সেও ভেতর থেকে কোথাও একটা উৎসাহ বোধ করে যে একটা বই হয়েই যাক এবার। তো এভাবেই হয়, সেই হওয়াটাকে আমি কিছু বলছি না, কিন্তু প্রথমেই আমার যেটা বলার, যে অনিতেশ এই যে 10-12 বছর লিখছে, ও বই করলো না। এই যে বই করলো না, এইটাই আজকে আমার মানে বলার বা মূল জায়গাটা। এবং যেহেতু ওর সঙ্গে আমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, ও লেখালেখির জায়গা থেকে বলছি, আমাকে লেখালেখি পড়িয়েছে, তো সেখানে আমি লক্ষ্য করে দেখছি যে ওকে আমি বলেছি যে তুমি বই করো না কেন, তোমার লেখা তো যথেষ্ট ভালো, তুমি নিয়মিত চর্চা করো। আর লেখা পড়লে বোঝা যায়, বই না হলেও, যে একজন দীর্ঘদিন ধরে নিজের চর্চার মধ্যে আছে এবং সেটাও খুব যে মজা করে লেখে, কেয়ারলেস ভাবে লেখে, সেটা কিন্তু নয়। হঠাৎ করে শখ এলো লিখলাম, অনেকেই লেখেন, সেটাও লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যে আমার লেখা আমি লিখি, আমার 2-1 বন্ধুকে শোনাই, তার বাইরে যাই না। ও 2-1 বন্ধুকেই শোনায়, আমার মনে হয় না ও এটা মানে জানাতেই চায় না ব্যাপারটা।
কিন্তু ওর যে কতিপয় লোকজন ওর লেখা পড়তো জানতো, আমার মনে হয় তারা বুঝতে পারতো ও কিন্তু এটা নিয়ে চর্চার ক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস। এবং সেই ব্যাপারটা আমার অসম্ভব ভালো লাগতো যে ওর লেখা যথেষ্ট চর্চায় থাকে, চর্চা করে করে সেই লেখাটাকেও একটা জায়গায় নিয়ে যাচ্ছে, কিন্তু ওর প্রকাশের ব্যাপারে, কবিতা প্রকাশের ব্যাপারে কিন্তু ভীষণই উৎসাহই নেই, ওর কোনো উৎসাহ উদ্দীপনা কিছু নেই, যেন আর আড়ালে থাকতে চায়। কৃপণ বলা যেতে পারে খানিকটা। বলেওছি ধানসিঁড়ির সময়, সেই তুমি তো বললে ধানসিঁড়ির কথা, তো আমি ওকে বলেছি নানাভাবে যে করো। আজকাল একদম একদম একদম। তো সেই সময় আমার মনে আছে, আমি এখানেও আমি দেখলাম যে এই বই পড়তে গিয়ে যখন ও স্ক্রিপ্ট করলো, খুবই আনন্দ হয়েছে আমার, এবং বান্দাস থেকে হয়েছে বলে, মানে সুকল্পদা তুমিও পড়ছো বইটা বলে আমার অসম্ভব ভালো লেগেছে। সবাই খুব আপনজন, সেখান থেকে বইটা হচ্ছে। আপনজনেরা কবিতা বই প্রকাশ করলে তার একটা আলাদা মাত্রা থাকে। তো ও আমাকে স্ক্রিপ্টটা পাঠায়, এবং আমি পড়ে যেটা আমার ভালো লাগে যে আমি যে লেখাগুলো ওর পড়ে এসেছি ধারাবাহিকভাবে, সেগুলো কিন্তু সরিয়ে দিয়েছে, সেই লেখাগুলো নেই। যেমন ওর শেফালিকে নিয়ে এখানে কবিতা আছে, একটা কবিতা অনুষঙ্গ আছে, একটা নাম শেফালিকে নাম দিয়ে একটা কবিতা আছে, কিন্তু 2014, 15, 16 সেই সময় কিন্তু ওর শেফালি এই নাম নিয়ে, শেফালিকে এরকম ধরনের শিরোনামে অনেক কবিতা লিখেছিল, এবং সেগুলো অত্যন্ত ভালো কবিতা ছিল। এবং আমি ওকে বলেওছিলাম, বা ও হয়তো সেরকম ভেবেছিল কিনা জানি না, যে এগুলো নিয়ে তুমি একটা বই করো। তো ওই যে ও বই করলো না, লেখাগুলোকে রেখে দিল, এবং যখন এইটা স্ক্রিপ্ট হলো, তখন আমি দেখতে পাচ্ছি শেফালিকা থেকে ও কিন্তু একটা লেখা, দুটো লেখা রেখে দিয়েছে। তারপরে যে লেখাগুলো, আমি এই জন্য বলছি শেফালিকে, মানে আসলে প্রেমের কবিতা বললে না ব্যাপারটা কিন্তু ছোট হয়ে যায়। মানে সেখানে সম্পর্কের সংরাগ রয়েছে, একটা আলোড়ন রয়েছে, একটা যৌবনের উত্তাপ রয়েছে, চমৎকার সেই লেখাগুলো, এবং ভাষাগত দিক থেকে অসামান্য সেই সমস্ত লেখাগুলো। কিন্তু সেই লেখাগুলো থেকে ও একটা লেখা এখানে রেখেছে। তো একটা পাণ্ডুলিপি তৈরি করতে গেলে একজন কবি কিভাবে, মানে ও জানে ভালো মতো, যথেষ্ট সতর্ক এবং ভালো পাঠক একজন, ও জানে যে ওই লেখাগুলো যদি আমি অধিকাংশ রাখতাম বা বেশ কিছু রাখতাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে বইটারও একটা গ্রহণযোগ্যতা, আমি এটা এই জন্য বলছি, এই বইটা অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু ওই বইটা, ওই লেখাগুলো থাকলেও কিন্তু সেটা সহজে হয়তো পাঠক প্রিয়তা এক ধরনের পেত, যেহেতু আমাদের একটা সম্পর্ক টানাপোড়েন জনিত বা প্রেমের কবিতা পড়তে মানুষ ভালোবাসে। তো ও সেখানটা পুরোটাই কিন্তু হাইড করে কি করলো, আমি এটাও দেখলাম যে যেহেতু 10-12 বছর লেখার পরে ও একটা স্ক্রিপ্ট তৈরি করেছে, ও ওর বিশেষ কোনো ফেসকে এখানে হাইলাইট করেনি, বিশেষ কোনো ফেসকে ও এখানে হাইলাইট করলো না। ও যেটা করলো, ওর যে 10 বছরের জার্নি, ও যদি, আমার মনে হয়েছে, এটা ভুল হতে পারি, ও বলবে অবশ্যই, ওর কাছে প্রশ্ন করবো, যে ও যদি হঠাৎ করে একটা ফেজ থেকে লেখা 4 ফর্মা বই হয়ে যেত, সেটা হতেই পারতো বলে মনে করি, কারণ নিয়মিত চর্চা করেছে, তাহলে হয়তো একটা বড় অংশ আর প্রকাশ পেতই না। তো ও বিভিন্ন ফেজ থেকে ছুঁয়ে 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 গিয়ে সেই আপাত বিচ্ছিন্ন লেখাগুলোর মধ্যে একটা সুতো তৈরি করলো, এবং সেই সুতোর যে বীজটা, সেটা হচ্ছে এই বইয়ের নামকরণে কিন্তু আছে, সেটা হচ্ছে সংকেত। সংকেত হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ওর এই বইয়ের ক্ষেত্রে একটা সেতু তৈরি করেছে। আপাতভাবে যেগুলো বিচ্ছিন্ন, সেই বিচ্ছিন্ন জায়গাগুলো থেকে ও একটা ব্রিজ তৈরি করেছে, করে 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 ও একটা জায়গায় গেছে। এবং ওর সঙ্গে কথা বলেছিলাম, প্রশ্ন করেছিলাম, যেহেতু অন্তর্মুখী লেখা, এই যে চেপে রেখেছে এতদিন ধরে লেখা, এই কারণে ওর কবিতার ভাষাও কিন্তু খুব বেশি প্রকাশ্য না, খুব বেশি স্টেটমেন্ট ধর্মী লেখা, খুব বেশি প্রকাশ্য লেখা, ওর লেখা খুব একটা পাওয়া যায় না। ও যেহেতু চেপে রাখতে চায় ব্যাপারটাকে, এই যে এতদিন ধরে চেপে রেখেছে, ওর কবিতা স্ক্রিপ্টের মধ্যেও, কবিতার মধ্যেও কিন্তু সেই ব্যাপারটা আছে। খুব কূট ভাষ্যে কথা বলে, খুব সরাসরি বলে না, হ্যাঁ, সেটাও বাংলা কবিতার একটা পরিচিত ধারাই যদিও। তো ওই ধারাতেই ও কথা বলেছে, এবং এই সংকেত দিয়ে দিয়ে বিষয়গুলোকেও একটা থেকে একটা জুড়েছে। যেমন প্রথম লেখাটা শুরু করেছে, যেটা খুব, সেটা মানে লক্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে ওর ছাত্র রাজনীতির যে জীবন। কারণ ওর সেটা, ও প্রেসিডেন্সি কলেজের ছাত্র, এবং ওর ছাত্র রাজনীতির সঙ্গে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে। সেইটা আমি খানিকটা ওর সঙ্গে থেকে থেকে খানিকটা আমি যৎসামান্য পেয়েছি। মানে আমি এই জন্য এটা বলতে চাইছি যে আমার মনে হয় কবির জীবন আমরা হয়তো সবটা জেনে উঠতে পারি না,
কিন্তু একটু যদি আমাদের সেটা সামান্য কিছু বিষয় আমাদের জানা থাকে, তাহলে আমাদের তার বই যে তার যে ঘর গেরস্থালিটা সে তৈরি করেছে, আমাদের তো জানলার কপাটটা খোলা যায়, একটু যে টোকাটা মারা যায় যে আমি আবার ভেতরে যাবো, ঘরের ভেতর যাবো। তো ও ছাত্র রাজনীতির নিয়ে তার যে একটা উত্তাপ এবং সেখান থেকে যে একটা প্রশ্ন এবং উত্তর খোঁজা, আবার সেখান থেকে একটা অন্য প্রশ্নে চলে যাওয়া, এইটা দিয়েও কিন্তু বইটার মধ্যে আমাদেরকে নিয়ে যাচ্ছে, একটু সিগনিফিকেন্ট। সেখানে আমরা একজনকে পাচ্ছি, গৌতম দা বলে একজনকে, যে একটা ঘূর্ণির মধ্যে একটা রয়েছে, যার একটা একটা সুইং এর মধ্যে রয়েছে, একটা পাক খাচ্ছে। সেই গৌতম দা মধ্যে আমরাও কোথাও হয়তো চলে আসি, অনিতেশ নিজেও আছে বলে আমার মনে হয়, এবং সেখান থেকে বেরিয়ে ও একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। তো আমার মনে হয় আমি লেখাটা একটুখানি পড়ছি, না পড়লে হয় না, আলটিমেট তো লেখাই, কবিতাটাই তো থাকবে। যে সময়টা মাঠে লাট্টুর মতো ঘুরতো, এই যে সময়, একটা ওর কবিতার বই 10 বছর পর 12 বছর পর ওর কবিতার বইটা বেরোচ্ছে, ওর প্রথম শব্দ হচ্ছে যে সময়টা। ও ওই সময়টাকে রিভিজিট করছে, হ্যাঁ, ওই সময়টাকে, সেই সময়ের মধ্যে হয়তো নেই, কিন্তু ও জানে যে এটি হচ্ছে আমার বীজ, এখান থেকেই তুলোটা মানে বেরোবে, বেরিয়ে এবার ছড়াবে, উড়ে উড়ে যাবে, লাট্টুর মতো ঘুরতো। তার মধ্যে গৌতম দা ঢুকে বসে আছে। আমি বলেছিলাম কে, মানে ঠিক আছে হয়তো কেউ, কিন্তু সেই কেউটা, এটাও কবিতার একটা মানে বৈশিষ্ট্য যে ওর বিভিন্ন মানুষজন, লোকজনের নাম আসে, হয়তো তারা ইতিহাসের অংশ, হয়তো নয়, হয়তো কল্পনার, কিন্তু সব মিলিয়ে ওর অনুভূতির অংশ তো বটেই। এবং কোথাও ওই নামের যে ঘেরাটোপটা, তারা সেই ঘেরাটোপের বাইরে চলে যায় ভীষণভাবে। এবং এই ঘূর্ণির মধ্যে অনিতেশ নিজেও আছে, আমরাও আছি, গৌতম দাও আছেন, এবং আমরা সবাই চলে আসছি। এবং এই এই কবিতা শেষে আসছে, তুমি তো লাট্টুর থেকে আজও বেরোতে পারলে না। বেরোতে পারেনি, একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন, একটা ঘূর্ণন থেকে আরেকটা ঘূর্ণন। লেখার নাম দূরবীন, দূর থেকে দেখছে আজকে ব্যাপারটাকে, ওর মধ্যে আর নেই, বেরিয়ে গেছে, কিন্তু আছে। এই যে টানাপোড়েনের জায়গাটা, এই টানাপোড়েন লেখালেখির চর্চার মধ্যে ছিল, এই টানাপোড়েন দিয়ে ও আমাদের বইয়ের মধ্যে প্রবেশ করিয়ে দিল, আমরা প্রবেশ করলাম। এবার তাহলে কি ও এই ধরনের লেখালেখি রাখলো? আমার মনে হয় ওর এই ধরনের চিহ্নের লেখালেখিও হয়তো আছে, বেশ কিছু আছে স্বাভাবিকভাবেই, যেহেতু ও ওই সময়টা একটা সাংঘাতিক জীবন বেঁচেছে, অবশ্যই ওর আছে। কিন্তু সেখান থেকে ও খুব কন্টিনিউ করলো না, ওর নিজের সূচিমুখটাকে ও দেখিয়ে দিল পাঠককে, যে আমার এটা জীবনের খুব বড় একটা জায়গা, তারপর ওখান থেকে স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। এইটাও কিন্তু আমার মনে হয় একটা কবিতার বই, কবিতার বইয়ের ক্ষেত্রেই বলছি, পাণ্ডুলিপি তৈরির ক্ষেত্রে একটা সাংঘাতিক সংযমের জায়গা বটে। কারণ এটা ওর খুব একটা নিজের প্রিয় জায়গা, বিরাট ভোরের জায়গা, ওর অনেক লেখালেখি আছে, সেখান থেকেও একটা লেখাকে তুলে আনছে এবং সেটাকে এমন একটা নামকরণ করছে, সেই নামকরণটা খুব সিগনিফিকেন্ট, দূরবীন, দূর থেকে দেখছে। তারপর আস্তে আস্তে তারপর আমরা দেখতে পাচ্ছি পরের লেখাটাও, ওর তো একটা রাজনৈতিক প্রজ্ঞা আছে, রাজনৈতিক জীবন একটা আছেই, মানে এই রাজনীতি কেমন সেটা ও বলবে, ওকেও আমি জিজ্ঞেস করব, কিন্তু সেই রাজনীতির মধ্যে তো একটা প্রশ্ন আছে, উত্তর খোঁজা আছে, সংশয় আছে, টানাপোড়েন রয়েছে। এবং ওর পরের লেখাই হচ্ছে ভিড়। সেই ভিড়ের মধ্যে দিয়ে ও সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাহার সমস্ত গেল তাহার না আছে রাঘব, না আছে সঙ্গ, তোমার শরীরে এলে ঘুম পায়, এ কথা জানলে বাবুদের উদ্দাম লালায় ঘর বাড়ি লাট হয়ে যাবে, ভিড়ের সমস্ত কথা তোমাকে পাঠিয়ে রেখেছে। তারপর কিন্তু ও এখান থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্য জায়গায়, অন্য দিকে, সেখানে শেফালিকে নিয়ে কবিতা আসছে, এবং সে কবিতাও ও কন্টিনিউ না করে বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায়। অনিতেশের লেখা গোটা বই ধরে বলার তো কিছু নেই, যারা পড়বেন তারা পড়বেন। ওর লেখায় যেটা আসে, ওর একজন শুধুমাত্র যে অনুভূতি থেকে লিখে যাওয়া কবি তা তো নয়, ওর লেখার মধ্যে একটা অন্তঃপ্রেরণা কাজ করে, একটা ধারাবাহিক চিন্তা স্রোত ওর মধ্যে দিয়ে যায়। এবং ওর অবশ্যই ওর পড়াশোনার একটা দিক রয়েছে, পড়াশোনার ছাপ রয়েছে, একটা মেধা রয়েছে, ও অসম্ভব ভালো স্টুডেন্ট এবং অসম্ভব ভালো পড়ুয়া। নানা ধরনের দর্শন, ইতিহাস, নানা ধরনের তত্ত্বের কথাও কবিতার মধ্যে এসছে। আমি প্রশ্ন করেছি, যেহেতু আমার কোনো কোনো জায়গায় মনে হয়েছে যে পাঠক হিসেবে সেই জায়গাটা আমি ভেদ করতে পারছি না, আমি ওর সঙ্গে কথা বলেছি, কথা বলে বোঝবার চেষ্টা করেছি। অনিতেশের মধ্যে যেটা রয়েছে আমার মনে হয় যেটা বলাটা খুব দরকার, অনেকেই আছেন যারা কোনো কোনো বিষয় সম্পর্কে পড়াশোনা করেন, সেটা থেকে আত্মসাৎ করে সেখান থেকে তার লেখা, তার চিন্তা বীজ আসে, চিন্তা স্রোত আসে, লেখা জন্মায়।
কিন্তু অনিতেশ সেই জীবনটাও খানিকটা যাপন করার চেষ্টা করেছে, মেলামেশা করার চেষ্টা করেছে। বাউল হয়তো তো বাউল দর্শন পড়ছে, বাউল দর্শন পড়ার পর খানিকটা বাউলদের সঙ্গে সঙ্গ করেছে, খানিকটা মানে চেষ্টা করছে, বুঝছে, হয়তো পারছে না পুরোটা, কিন্তু সেই না পারার জায়গাটাও রয়েছে, কিন্তু বোঝার চেষ্টাটাও রয়েছে। এই বোঝার চেষ্টাটাই ওকে এক জায়গা থেকে আরেক জায়গা স্কিপ করিয়েছে, একটা জায়গায় থিতু হয়তো হয়নি। সেরকম অনেক লেখার মধ্যে দিয়ে আমরা যাব, মানে প্রাচ্য দর্শনের অনেকখানি ওর লেখার জগতের একটা বিষয় এবং পছন্দের বিষয়, এবং সেগুলো ওর লেখার আমার মনে হয় কূট একটা ভাষ্যের দিক আর কি। সেগুলো নানা দিক থেকে কয়েনেজ হয়েছে। শব্দ ব্রহ্ম, শরীর ব্রহ্ম, এই শব্দগুলো আমরা কবিতার বইয়ের মধ্যে একাধিকবার পাই। তার মানে শব্দগুলো রাখতে চাইছে, প্রবণতাটা বোঝাতে চাইছে। ব্রহ্মাণ্ডের ধোঁয়া, মানে আপাতভাবে খুব জটিল একটা ব্যাপার, সেই জটিল এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে এই লেখাগুলোর মধ্যেও এমন এমন বিষয় চলে আসছে যেখান থেকে আমরা বুঝতে পারি ওর সঙ্গে সমান্তরাল ভাবে একটা ওর সময়ের চেতনা, এই শব্দগুলো যদিও মানে খুব বহুবার বলা হয়ে গেছে, যাই হোক সময়কেও কন্টিনিউ কারেন্টটা, সেই কারেন্টটা ওর মধ্যে নিয়েও চলছে বারবার বারবার। যেমন আমি এটা একটু বলি, একটা লেখা বললে সুবিধা হবে, মঙ্গল কবিতা। এই মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী আমাকে প্রশ্ন করেছিলাম যে এগুলো কি নিছক হচ্ছে বাংলা সাহিত্যের ছাত্র বলে আমরা আমাদের মাথাতে আসে, নাকি এগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায় কোথাও, আমরা এগুলোর মধ্যে দিয়ে আমাদের অতীতকে, ইতিহাসকে দেখতে পাই কোথাও একটা, এগুলো আমাদের কাছে একটা স্বাভাবিক ব্যাপার হয়ে যায়। শুধুমাত্র পড়ার বিষয় থাকে না, সিলেবাসের বিষয় থাকে না, আমরা এইটার মানে আলোয় রিফ্লেকশনে আমাদের অতীতটাকে, বর্তমানটাকে একটা একটা কোথাও ছোঁয়ার চেষ্টা করি, সেরকম কিছু একটা। আমি কবিতা জাস্ট পড়ছি একটা জিনিস বলার জন্য, দেখানোর জন্য। মঙ্গল কবিতা বলে একটা কবিতা আছে এখানে। কিঞ্চিত মৃত্যু যাকে ছুঁতে পারেনি, এমন গৃহের নিকটে তারা অন্ন ভিক্ষা করে। উমা, তুমি সেই অন্ন এনে দাও শিব ও বুভুক্ষু জনে, আয়ু ভেবে উদর ভরা, দৈবের জীবন পাক, তাচ্ছিল্যের চেয়ে হীন মানুষের দল, গায়ে বল পাক, অথবা সে পর্দার ওপারে উপত্যকায় ঝুলছে সত্য, ঝুলছে শোক, ঝুলছে আয়ুরেখা, হাত বরাবর বয়ে যাচ্ছে রতিসুহ নদী বাঁধ, ভেঙে যে তাকাচ্ছে আলো, তাকে একটিবার প্রণাম ঠুকো হে, বলো ধাঁধার উত্তরে মৌন থাকা আমাদের রীতি। এই যে ধাঁধার উত্তরে মৌন থাকা আমাদের রীতি, হ্যাঁ, রাজনৈতিক লাইন, এর স্বাভাবিকভাবে আসে, কারণ এটা চর্চা করেছে, এটা যেমন এর মধ্যে যাচ্ছে যাচ্ছে ছট করে বেরিয়ে চলে গেল। এই যে ব্যাপারটা, এটা ওর লেখার একটা স্বাভাবিক ব্যাপার। এমন নয় যে ওটাকে পুঁতছে, বসাচ্ছে, লোককে বলছে এই দেখো পাঠক আমি এখানে কিন্তু এটা করছি, একদম নয়। ওটা স্মুথ, কারণ ওইটার মধ্যে বাঁচে, ওই প্রজ্ঞাটা ওর মধ্যে আছে, ও সেটাকে বই নিয়ে বেড়াচ্ছে, এই সংশয়টাও বই নিয়ে বেড়াচ্ছে। ধর্ম শিখিয়েছে যথাস্থানে কুকথা বলিলে বাক ব্রহ্মচ্যুত হয়। উমা, আমরা সকলেই মাপে মাপে বাঁচি। মারাত্মক, মানে এখানে ওই দর্শন, ওই ব্যাপার স্যাপার সবই রয়েছে, সেটাও রয়েছে, এমন নয় যে সেখান থেকে বেরিয়ে গেছে। তার সঙ্গে একটা ছট করে এমন লাইন এলো, আমরা সবাই মাপে মাপে বাঁচি, ভয়ানক। সেটা আমাদের অন্য জায়গা থেকে হন্ট করে। আমি তো বলছিলাম যে অনিতেশ, আমি তো এত সাধন তত্ত্ব এটা সেটা আমি তো জানি না, আমি তো এত পড়িনি, তাহলে আমি এই লেখাগুলোর মধ্যে এই এত এরকম রাজনীতি এত সময়ের চিহ্ন দেখতে পাচ্ছি কেন? তুমি এভাবেই দেখো তো। তার মানে অনিতেশের কাব্য জগৎ ওর এই কুটত্বে ভরা ভাষ্যের কারণেই একাধিক স্তর তৈরি করে, যেখানে অবশ্যই তৈরি পাঠক, দীক্ষিত পাঠক যারা তৈরি, পড়াশোনা করবে, জানবে, সেভাবেও তার লেখার মধ্যে যেতে পারবে। আবার যারা হয়তো সেই ততটা প্রস্তুত নয়, তারা প্রস্তুতি নেবে, প্রস্তুতি নিয়ে যাবে। অনিতেশের তো বিরাট বড়, অনিতেশের সঙ্গে কথা বলেছি, আমার মনে হয়েছে যে 10 বছর অপেক্ষা করে সে তো বিরাট বড় রকম পাঠকের কথা ভাববে না, একেবারেই ভাববে না। সে ভাবেনি, ভাবলে তো অনেক আগে বই করে ফেলতো। আজকে আমরা অনিতেশের 5ম বই নিয়ে কথা বলতাম, আড্ডা দিতাম হয়তো, তো স্বাভাবিকভাবে চলবে। নিজের পক্ষে 3য় বই তো বটেই। তো এটা যে 3য় বই নয়, 5ম বই নয়, 2য় বই নয়, একেবারে 1ম বই, সেখানেই মানে ব্যাপারটা আর কি, সেখানেই বিষয়টা যে অনিতেশ
অনিতেশের কাব্য জগৎকে অনিতেশ কিন্তু এখনো সেই খানিকটা ব্যক্তিগত জায়গাতেই রাখতে চায়। সেটা তারাই যাবে বা একেবারেই কি যাওয়া যায়, এটাও তো একটা বড় প্রশ্ন। এই 2025 সালে যে বই বেরোলো, গ্রন্থিত হলো, যে লেখাগুলোকে একা একা পড়েছি, সেই লেখাগুলো যখন এক মরাটের মধ্যে চলে এলো, তখন তারা তো সেই আগেরটা রইল না, আলাদা হয়ে গেল, আলাদা একটা বিন্যাস হয়ে গেল, আর অন্যরকম হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে যখন আমি বারবার যাবো আসবো, 2025 সালে বেরোনো একটা বই, এবারে বইমেলায় বেরোনো একটা বই, আর আমরা কথা বলছি কতক্ষণ মার্চ মাস হবে, এই 2 মাসের মধ্যেই হয়ে যাবে। সেই বইটার মধ্যে সমস্ত ঘরের মধ্যে গিয়ে তক্ত বসে বসা, সোফায় বসা, এখানে বসা, সেখানে বসা হয়ে যাবে? সম্ভব নয়, সম্ভব নয়। ফলত এই বইয়ের সঙ্গে আমাদের থাকতে হবে। আমরা এই বইয়ের সঙ্গে থাকবো। একটা বই, সেই বইটা যদি খুব মন দিয়ে, খুব চিন্তা ভাবনা করে একজন কবি তার পাণ্ডুলিপি নির্মাণ করেন এবং তার একটা দীর্ঘ কবি জীবনের, দীর্ঘ কবি জীবন মানে বলতে চাইছি ওই 10-12 বছরটা কি বলছি, দীর্ঘ সেটা অবশ্যই এমন কিছু নয়, মহাকালের বা বিরাট সময়ের কাছে বড় কিছু নয়, কিন্তু ওই আপাতভাবে যে দীর্ঘ একটা সংযমের পর্ব গেছে, তারপর সে যেটা রেখেছে সেটাও কিন্তু মিলেমিশে গিয়ে একটা, আমার মনে একটা সময়ের দিকে সে ঠেলে দেয় যে ঠিক আছে, এটা তোমরা পড়ো, এটা তোমরা পড়তে থাকো, এই পড়াটা কন্টিনিউ হোক। মানে আজকেই আমি এটা নিয়ে আলোচনা করছি, আমি কিছুই করছি না, আসলে আমি জানলায় টোকা দিচ্ছি খালি, আর কিচ্ছু না। কারণ আমার পক্ষে সবটা বলা সম্ভবই নয়, সবটা বলা সম্ভবই না। এটা এই বইটা বলতে থাকবে, এই বইটা নিয়ে কথা হতে থাকবে, যদি বইটার মধ্যে কিছু থাকে, পাঠক কিছু পান। এটাই হচ্ছে একটা বইয়ের আমার মনে হয় সম্ভাবনার দিক বা সম্ভাবনার বিভিন্ন অলিগলির জায়গা। সেটা অনিতেশ রাখতে পেরেছে আমার মনে হয়। আর আর কি বলবো, আর ওর যেটা লক্ষণীয়, ওর লেখা একটা নির্দিষ্ট একটা স্পেস এবং একটা আয়তন বা একটা ভঙ্গি, প্রকাশ ভঙ্গিকে নিয়ে চলে। আমাদের মানে অনিতেশের লেখা যেহেতু মূলত বক্তব্য প্রধান, চিত্রকল্প থাকে, অসামান্য অসামান্য চিত্রকল্প আছে, পাঠক পড়লে পাবেন অবশ্যই, কিন্তু মূলত যেহেতু বক্তব্য প্রধান, তো বক্তব্য প্রধানের হওয়ার জন্য ওর সেই বক্তব্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওর চিন্তা সূত্রটাকেও তত দূর পর্যন্ত নিয়ে যায় যতদূর পর্যন্ত না বললে নয়। সেখানে কখনো কখনো এমন মনে হয় যে একটা লাইনও বলছে, তারপর এই 4টে লাইন না থাকলে কি হতো। এটা আমাদের অনেকে হয়তো কোনো কোনো কবিতার ক্ষেত্রে মনে হয় যে 4টে লাইন 3টে লাইন ওটা একবারে বলে দিতে পারে, কিন্তু এটাও মানে জরুরি মনে হয়েছে আমার কোথাও পড়ে যে ওই একটা লাইন ওই যে বলবে বা ওই জায়গাটায় যে নিয়ে যাবে আমাদেরকে, তার জন্য কিন্তু বাকি অংশটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে, যেটাকে আমাদের মনে হচ্ছে আপাতভাবে নেই। তো মিশ্রবিত্ত পয়ার, যাতে এই যে মাধ্যমে এই বক্তব্যটাকে বেশি বলা যায়, সেই বক্তব্যটাই অনিতেশ বেছে নিয়েছে। এবং খুব কম জায়গায় আমি দেখেছি ও এমন এমন জায়গায় ও লাইন কিছু কিছু জায়গায় ব্রেক করেছে, যেমন এইখানে এই লেখাটি মঙ্গল কবিতাতেই গায়ে এই যে তাচ্ছিল্যের চেয়ে হীন মানুষের দল গায়ে বল পাক, এই পাকটা ও ব্রেক করে পরের লাইনে নামিয়েছে। এটা যে কোনো কেউ রাখলে গায়ে বল পাকটা ওই ডান দিকে ওপরে আগের পংক্তিতেই রাখ, কারণ সেখানে মাত্রাটা সমান হয়। ওর বেসিক্যালি মাত্রা, ও একদম মাত্রানিষ্ঠভাবে কবিতা লেখে, কিন্তু যেখানে ওর মনে হয় যে শব্দকে ভাঙলে বা মাত্রাকে ভাঙলে আমি আমার বক্তব্যটাকে, আমার বিষয়টাকে আমি প্রতিষ্ঠিত করতে পারবো, ও সেই দিকে যায়, ও সেই দিকে যায়। মানে ওর সেটা নিয়ে কে সমালোচনা করবে, কে কি বলবে, হ্যাঁ সেখানে সমালোচনা করুক বা কিছু বলুক, সেখান থেকে নতুন একটা কথা তৈরি হবে, নতুন একটা দিক তৈরি হবে, নতুন একটা প্রকাশভঙ্গি তৈরি হবে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে অনিতেশের বই খুবই আমাদের কাছে একটা আগ্রহ তৈরি করলো বা করছে এবং ভবিষ্যতেও করবে। এবং এটা বারবার এই কবিতার বইয়ের কাছে পাঠক আসবে বিভিন্ন তার অলিগলি, বিভিন্ন তার দিক আবিষ্কার করার জন্য। মানে এই বইয়ের বিভিন্ন যে পর্বগুলো রয়েছে, বিভিন্ন পাঠক জানেন আমি আলাদা করে কি বলবো, এই বিভিন্ন পর্বগুলোকে নিয়েই আলাদা করে করে আলোচনা করা যায়। সেখানে এপিটাপের মতো গুচ্ছ কবিতা রয়েছে, যেখানে কোনো বন্ধু স্মৃতি কথা রয়েছে, এখানে কবিতা পড়ার বা নিজেকে দেখার আত্মকথন ভঙ্গি সে ধরনের লেখালেখি রয়েছে, সাধন তত্ত্ব নিয়ে, প্রাচ্য তত্ত্ব নিয়ে সেখানেও রয়েছে। আর যে রাজনীতির কথা বললাম, ওটা ওর একটা অন্তঃস্রোত। আমি আরেকটা লেখা পড়ছি, ও তো পড়বেই,
ফড়িংয়ের মতো সব মিসাইল উড়ে বেড়াচ্ছে, আর তুমি আমাকে পাঠালে গান। শ্রুতির ব্রহ্মাণ্ডে যত রাস্তা ভেঙে চুরে গেল, যত পথ তত অস্ত্র, তত বাড়ি সাঁজোয়া বাহিনী, তুমি গান পাঠালে আমাকে। গানের গলিতে দুটো পায়রা স্থির হয়ে আছে, ছবিরই মতন দৃশ্য, শুধু গান থেমেও থামছে না। তাদের শরীরে আমি ঘাস লেপে দিয়েছি আবার, তাদের সন্তান হলে ছবি থেকে উড়ে যায়। অনিতেশ আরো লিখুক, অনিতেশের লেখা চলতে থাকুক, আমরা কথা বলি, আমাদের কথা বলার মধ্যে দিয়ে ওর একটা কাব্য জগৎ আরো বিস্তার পাক, এটাই এই শুভেচ্ছাই দিই। অনিতেশ কিছু বলুক। আমার মনে হয় মানে আমার বলাটা কোনো বলাই নয়, মানে এটার সঙ্গে তুইও বলবি, তোর কাছে আমরা প্রশ্ন করবো, তুই কবিতা তো পড়বি বটেই, তুই বলবি, তোর বলাটা খুব জরুরি। এই প্রসঙ্গে আমি একটুখানি সংযোজন করি। হ্যাঁ, অবশ্যই। রাজদীপ আমাদেরকে বললো, একটা হচ্ছে অপেক্ষা, বা একটা হচ্ছে যেটার কথা বললো যে এই যে লোকটাকে এড়িয়ে চলা, এইগুলো কিন্তু কোনোটাই এখনকার সময়ের চিহ্ন নয়। হ্যাঁ, এটা একটা মাথায় রাখতে হবে। এখন আমরা যে কবিতার জগতে যাদেরকে আসতে দেখছি, সে কবিতা ভালো না মন্দ, উচ্চ মার্গে গেছে না আমি সেটা সে প্রসঙ্গে যাচ্ছি না আমরা। কিন্তু এই যে দীর্ঘদিন ধরে সলতে পাকানো যে কথাটা রাজদীপ বললো, এটা একটা ওর দিক অবশ্যই তো বটেই, কবিতারগত ভাবে তো যা রয়েছে সে তো রয়েছে। আর একটা বড় দিক যেটা আমি সম্পূর্ণভাবে সহমত রাজদীপের সঙ্গে, সেটাও কিন্তু পাঠককে খুব বিভ্রান্ত করবে। কেন বিভ্রান্ত করবে আমি বলছি কথাটা, কারণ 2025 সালে যে কবির প্রথম কবিতার বই বেরোচ্ছে, সেই কবির কবিতায় এতটা রাজনৈতিক সচেতনতা এইটা কিন্তু পাওয়া যায় না, একদমই তাই। তাতে যারা অনিতেশকে চেনেন না তারা খুব বিভ্রান্ত। তারা যে কবিতার সঙ্গে সমকালীন যে কবিতার সঙ্গে পরিচিত, সমকালীন মানে আমি বলতে চাইছি নবপ্রজন্মের যারা 2010-এর পর থেকে লেখালেখি করছেন, যাদের বই প্রকাশিত হচ্ছে, প্রথম বই প্রকাশিত হচ্ছে এখানে, তাদের কবিতার ভিতরে রাজনৈতিক জায়গাটা বা অনেক ক্ষেত্রেই আমরা একটা রাজনৈতিক শূন্যতাও দেখতে পাই, পলিটিক্যাল ভয়েডনেস, যেটা আমাকে খুবই ভাবায়। আর যে কথাটা ও বললো রাজদীপ, সেটাও খুব ইম্পর্টেন্ট, যে এই যে কেবলমাত্র বাউল তত্ত্ব বা কেবলমাত্র দেহতত্ত্ব বা কেবলমাত্র ফকির তত্ত্ব জেনে কবিতা লেখা নয়, সেই মানুষটির মানে অশ্রু রক্ত ঘামের সঙ্গে পরিচিত হবার যে আকাঙ্ক্ষা, সে কতটা পাচ্ছে সেটা তো সম্ভব নয়। একজন মানুষ হঠাৎ করে বাউল হয়ে যেতে পারে, এটা সম্ভব, কিন্তু সে তার মানুষটার আঁচ পোহাতে পারে কি, প্রত্যেকটা মানুষ আমরা আরেকটা মানুষের আঁচ পোহাতে পারি। আঁচ পোহানোর যে প্রক্রিয়াটা অনিতেশের জীবনের সঙ্গে সেটা আছে, সেটা অনিতেশের সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে আমরা পরিচিত বলে আমরা জানি, যেটা তার কবিতার মধ্যেও আমরা প্রকাশিত হতে দেখছি। সেইটাও কিন্তু আস্তে আস্তে বাংলা কবিতার একটা বড় অংশ থেকে উবে যাচ্ছে। এই যে চরিত্রগুলোর কথা বলা হচ্ছে, এই যে নাম, আর একজন কবি আমাদের পূর্বসূরি 90s-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, যার কবিতায় ভীষণ গুরুত্বপূর্ণভাবে নাম উঠে আসে, কারণ কোনো বইয়ের নামেই নাম চরিত্র উঠে আসে, সুদীপ বসু, বিপাশা খাতুন, একটা বিখ্যাত বই, একটা বই মনে আছে আমার, সে বইয়ের প্রত্যেকটা কবিতা আলাদা আলাদা একটা চরিত্র নিয়ে লেখা, একটা নাম নিয়ে লেখা। সেই নামটা এমনই একটা রূপকল্প জন্ম দিচ্ছে যে আমরা সেই চরিত্রটাকে কবিতার ভিতর দিয়ে দেখতে পাচ্ছি। তো এই নামগুলোকে পাওয়া বা এই চরিত্রগুলোকে মাংসলভাবে পাওয়া হোক, যেভাবেই পাওয়া হোক, এবং সেগুলো কবিতার ভিতরে ঢুকে পড়া, একটা আখ্যানের জন্ম দেওয়া, এটাও কিন্তু একটা ব্যক্তিগত মানে যাপন বলা যেতে পারে, একটা যাপন প্রক্রিয়াকে প্রকাশ করছে, তাই তো? তো এইবারে আমরা সরাসরি অনিতেশের কাছে চলে যাব। অনিতেশ তার কবিতা নিয়ে যদি দু কথা আমাদের বলে কিছু, খুব ভালো। আর তার সঙ্গে সঙ্গে আমরা অনিতেশকে অনুরোধ করবো যে অনিতেশ অবশ্যই বল, তোর বড়টাই তো বেশ কিছু কবিতা আমাদেরকে শোনায়। আচ্ছা, কবিতার নাম হচ্ছে মোহাম্মদ দুনিয়ার এপাশে রাখলেন, এটাই বলেন না কবিতার নাম। সংসারের পাশে সে এমন চাঁদ দেখেছিল, আস্ত একটা মরা, ঠোঁটে তার মাছি বসে আছে স্থির, তারকের বউ যেভাবে তাকায়
ঈশ্বর ঈশ্বর যে চাঁদের দিকে চায় তাকে ঘরে কে ফেরাবে? মোহাম্মদ চাঁদের নিকটে, ওই এক ফালি চাঁদের নিকটে আলোয় ফিরছেন। কি আলো! সফেদ বালি, জলাশয়, ভীরু তৃণভূমি, পরিযায়ী উটে সাওয়ার, সেই আলোর দুহাত ধরে কেঁপে কেঁপে উঠছে, আর মোহাম্মদ পাহাড়ের চূড়োয় এক ফালি চাঁদ, আস্ত চাঁদ দুনিয়ার এপাশে রাখলেন। প্রতিটি চোখের কেন্দ্রে অবিনাশী চাঁদ বসে আছে, অথচ বিনাশ সত্য, ওম অগ্নি স্থির ও উজ্জ্বল। যেভাবে তারকের বউ চেয়ে আছে আমাদের দিকে, কথা নেই ক্লেদ নেই, চেয়ে আছে। সংসারের পাশে ধীরে ধীরে ঢালু হচ্ছে পৃথিবীর প্রিয়তম চাঁদ। একটা কবিতার নাম হচ্ছে রূপকার্থে। নিজস্ব তৃণভূমির কাছে শুয়ে আছে একা সনাতন, অসহ্য মানুষ সনাতন, যে এখন জলের গভীরে, যে মানুষ জলেরও ওপর। একটা ঘোড়া এসে শুচ্ছে সেই জলের নিকটে। সনাতন সারা দিও আর প্রাণ। আদিগন্ত শীতের বাতাসে নিমগ্ন মাতাল এক ঘোড়া ছটফট ছটফট করছে, তার সব জল কারা শুষে নিল। সনাতন কার নামে এ মাটির রন্ধ্রে রন্ধ্রে বিষ এলো? নিজস্ব বিষের কাছে তোমার সহি শুয়ে আছে। ওহে ঘোড়া, তুমি তাকে রূপকার্থে চেনো। সে তোমাকে প্রিয় ভাবে গ্রহণ করেছে। সে তোমাকে জলের ওপর, সনাতন, সে তোমাকে জলেরও গভীরে রেখে দিল। অলিক তৃণভূমির পাশে সেই জলে হেমন্তের বিষ। সনাতন অসহ্য মানুষ, মৃত ভূমি ঋতুতে অস্থির। কত ক্ষুধা নিয়ে ছুটে আসছে উন্মত্ত ঘোড়ার পাল। গতি গতি ধুলাচক্রে তৃণভূমি উজাড় হয়েছে বহুবার, জন্মেছে এবং মৃতবৎ ভরে উঠেছে অনন্তের কোলে। সনাতন, এই রসনায় তুমি সব রূপকার্থে চেনো। তোমার সহিস দেখো শুয়ে আছে পরমার্থে একা। এই দুটো মানে যেটা রাজদীপ দা বললেন যে একটু তত্ত্ব ঘেঁষা কবিতা, আমার ব্যক্তিগতভাবে কিছু কিছু অন্য কবিতা প্রিয়, আমি একটু পড়ছি। কবিতার নাম শেফালিকে। এত সব গল্পের মধ্যেই বেঘরে মরে যাব একদিন, তারপর চলে যাব পাহাড়। পাহাড়ে পাহাড়ে শুধু ফুটে আছে অনামী ফুলেরা। বেঞ্চিতে পাশ ফিরে শুয়ে আছে মেঘ। পূজারি ঠান্ডায় অনাদিকালের মতো প্রকাশ্যে চুমু খাচ্ছে দুজন। বড় নির্লজ্জ হেসে উঠে আমি বেশ জব্দ করেছি। কত নিচু সমতলে তুমি জুড়ে শুয়েছ বিছানায়। বিড়াল পাখি আর বন্ধুদের গল্প। ও বড় ভালো ছিল, কেন সবাই মরে যায় একে একে। কিংবা এক দুয়াজলা শোকে ধুয়ে নিচ্ছ শুকনো মুখ। রাত ভারী হয়ে আসে, মৃত মানুষের বৃষ্টি দিয়ে পাহাড়। আদরের মতো আলো ছিঁড়ে এলে এক এক পুরুষের দিকে বয়ে যাচ্ছ তুমি। এক এক পাহাড়ের দিকে ভেসে যাচ্ছে গর্ভবতী মেঘ। উত্তরবঙ্গ আমার নানা কবিতাতেই নানাভাবে আছে। কোনটায় কিভাবে আছে এখন খুঁজে বের করা ডিফিকাল্ট। একটা কবিতায় সরাসরি আছে, তার নাম জনসন হাট্টার মেঘ। এই কবিতাটা বাদ দিয়ে দিয়েছিলাম, লাস্টে কোন একটা এতে ঢুকিয়েছি। অনেকগুলো কবিতা না থাকলে ভালো হতো, এটা হয়তো একটা তার মধ্যে। তাও সেই ব্যথা খুঁজি যে আমাকে বাঁচিয়ে রেখেছে, যে আমাকে মেরে ফেলেছিল প্রায়। চিমল গাছের গুঁড়ি পড়েছিল পাহাড়ের কোলে। জনসন হাট্টার থেকে ফিরে আসলো বিকেলের গাড়ি। পানি কাগজের থলে, ধুপি আর কুয়াশা বেজার। রাত্রিরে বেহুদা কেউ উড়ে গেছে উপত্যকায়। অযথা প্রকাশ্য শব্দে কুঠারের দাগ বহুরূপী। সুখা সময়ের নালা, বৃষ্টি পেলে গর্ভবতী হয়। গর্ভে নিষ্ঠুর সন্তান, পলি ও পাথর ধ্বংস। ভেসে যাচ্ছে ওপারের বন, অনুচ্চ টিলাও। গা ভিজে জবজবে, প্রাণে বেঁচে আছে যে শিশুটি, তার পায়ে কাঁটা। সে আরামে চোখ ভিজে আছে।
অজানা পাখির ডাকে ধীরে ধীরে নেমে আসছে জল। উপশম আর আয়ু, ভাঙলো অদূরে আকাশ, ভাঙলে ভাঙুক বসতি, বৃষ্টিতে সেতু ও টলমল। এপারে আসার রাস্তা ভেঙে গেছে বহু যুগ হলো, ওপারে আমারই মতো একজন দাঁড়িয়ে উঠছে, তার ব্যথা খুঁজি, সে আমাকে এপারে পাঠালো। সে আমাকে জন্মাতীত জাপটে ধরে আছে। জনসন হাট্টার মেঘ ফিরে আসলো বিকেলের ঘরে, চিমল গাছের গুঁড়ি উড়ে যাচ্ছে উপত্যকায়। একটা কবিতার নাম হচ্ছে ঠাকুমার মুখে গল্প। ধরাকে সরার জ্ঞানে পুজো করছো উত্তম ঠাকুর। ঠাকুর, তোমার নাকি পইতে নাই, ঠাম্মা বলেছিল। ঠাকুর, তোমার দেশে জল হলো, নেমেছে এখন। ঠাকুর, পেয়ারা গাছে বড় চাক বেঁধেছে মৌমাছি। সরার উত্তল পিঠে বসে আছে লক্ষ্মী ঠাকুরুন। কাছিমের পিঠে দেবী, ধান দুব্ব শঙ্খ ধ্বনি চাঁদ। মোসাদ্দেক চাচা নাকি দেখেছিল ধান্য খেতে আলো। পূর্ণিমা ঝলসে দিয়েছে চাচা সেই চান্দ্র মাসে বুঁদ। বলেছে এ একই চাঁদ, গোল থেকে ফালি হয়ে আসে। বলেছে তোমার হাতে প্রাণ পায় লক্ষ্মীমন্ত গাছ। ঠাকুর, আমাকে তুমি মধু পেরে খাওয়াবে বলেছিলে। তোমার দেশের গল্প কাকে বলছে উত্তম পুরুষ? ধরাকে সরার রূপে পুজো করছো অমৃত মন্থনে। আরো যা যা উঠেছিল পান করলো কারা ও ঠাকুর? কাদের কথায় তুমি নেমে যাও ঢালু পথ ধরে? ঠাকুর, তোমার কেন কইতে নাই, ঠাম্মা বলেছিল। যেটা এ বলছিল রাজদীপটা, আমার কবিতা নিয়ে লেখা নিয়ে কিছু কথা আছে। একটা সিরিজ আছে, তার নাম আয়না বিষয়। আমি তার একটা কবিতাই পড়ছি, 5টা কবিতা বলে। নিজেকে সরিয়ে রাখছি, অন্য কোনো গল্প বলো শুনি। তোমাকে দেওয়ার মতো বই নেই, কখনো কি ছিল? বোকাদের স্বর্গে আমি সস্তায় এক কেবিন পেয়েছি। টুকরো টোস্ট, চা, অতিরেকে দারুণ সুস্বাদু। মাঝে মধ্যে মনে হয় চা পেলে জীবন বর্তে যাবে। সামান্য মশারি পেলে আধবেলা ঘুমিয়ে কাটাবো। অর্ধেক জীবন আমি মশারিতে রেখে আসতে পারি। অরণি বসুকে আজও ভালো লাগে অযথা তোমার? আমার সর্বস্ব বই কোনো এক বন্যা খেয়ে নিল, নাকি খেলো ঘুনে। স্মৃতি ঢুকে যাচ্ছে পড়ন্ত গুহায়, সেখানে স্বভাব দোষে অনেকেই আটকে পড়ে আছে। সর্বসন্ত হলে খিদে বেড়ে ওঠে মরা মানুষের, যা পেয়েছে সব খায়। লুটোনো অতীত, পরচ্ছায়া, সমস্ত বাতাস, বই, অবশিষ্ট বন্ধু, হেমন্তে মুঠো মুঠো আলো তারা টাঙিয়ে রেখেছে জোনাকি। সেসব সরিয়ে নিচ্ছি। বড় ধুলো, গলাবন্ধ কাদা, পা আটকে গেছিল, কেউ হাত ধরে টেনে নিচ্ছে জলে। সেই থেকে সাঁতরে যাচ্ছি ক্লান্তিকর একই গল্পে রোজ। বোকাদের স্বর্গে আমি জমা দিচ্ছি পরীক্ষার খাতা। তোমাকে দেওয়ার মতো আর কোনো দৃশ্য বেঁচে নেই। উৎপল কুমার পড়ছো নাকি খুঁজছো তরুণ কবিকে? এই সিরিজে একটা কবিতা পড়। এই সিরিজে আরো একটা কবিতা, হ্যাঁ, বাকি কবিতা আচ্ছা পড়ছি, দাঁড়াও। কবিতার নাম এপিটাফ 1। আবহ নিখুঁত ভাঙছে, আবহ নিখুঁত ভাঙছে, কবি সেই ধুলো তুলে নিচ্ছে নোটের খাতায়। প্রতিটা ছবি তাকে টেনে নিয়ে যাচ্ছে উদগ্রীব খাদের গর্ভে। খাদ এক নকল প্রতিমা, সে আসলে ভাসছে। পায়ের তলায় সমস্ত আত্মীয় বন্ধু উৎকট বিস্ময়। ওরার নিকটে সব পাখি মধ্যাকর্ষ ছিঁড়ে যেতে চায়। একবার প্রকৃত উড়লে সে অনন্তে দানা হয়ে যাবে। এমন ইমেজ পেলে কবি মৃত্যু ভুলে যেতে পারে। আহা, কি নিটোল গর্ত! সে নোট নিয়েছে, মহাবিশ্ব আশ্চর্য কামু। ওরার মুহূর্তে কবি ঘাম মোছে, আবহ ধুয়ে অমৃত পান করে। এই এপিটাফের লাস্ট কবিতা, মাঝখানে দুটার পড়লাম। অনেক নাটক আমরা যৌথভাবে লিখেছি শেফালি। অনেক পলায়নের দৃশ্য, কিরকম হবে প্রসাধন।
ভাবার কি শেষ আছে? কে কিভাবে ভাবে, কে কিভাবে ভাবে, কি সাজায়। সাজের বিষয়ে আমি বরাবরই সংকোচে কাতর, অথচ সাজটাই সব। কিভাবে সাজাচ্ছি ক্লাইম্যাক্স, কিভাবে মঞ্চের আলো একে একে নিভে যাচ্ছে, তারা তোমার শরীরে গ্রহপুঞ্জে পাক খাচ্ছে হত্যায় বিভোর। এমন জমাটি হত্যা, চমকে যাবে সমস্ত রসিক, নেশা লেগে যাবে। রক্তে মঞ্চ হয়ে উঠেছে দানব, আর্তনাদে মগ্ন কেউ কেউ গুঁজ শিল্প গরিমায়। যার মৃত্যু খুনি সেই, প্রতিশোধ অদ্ভুত কুৎসিত। মেনে নেওয়া যাচ্ছে না, গুণীজন বিতর্কে মশগুল। থর থর কাঁপছে বৃদ্ধ, উনি কি পিতৃতুল্য তোমার? অনেক প্রস্থান আমরা গেঁথে গেছি অভিনয় জুড়ে, অনন্ত পর্দার নিচে আমাদের আশ্চর্য নাটক। নবান্নের ধান গেল কার দোষে? মাধব মাধব। কপাল ফাটালি কার? হাতে রক্ত, জিহবা লক লক। মাতৃঘাতী হবি তুই অভিশাপে, রাক্ষস রাক্ষস। ফসলে আগুন দিলি তুই তুই তুই। আমার ঈশ্বরকে আমি সব কথা বলেছি বিস্তারে, বলেছি পরমানন্দে, বলেছি যে কাল রাত্রি ক্ষুধা তীব্রতর হয় আর সকলে আমাকে দেখে হাসে। আমার ঈশ্বর জেগে বসেছিল শিয়রের পাশে। দিনান্তের অন্ন গেল কার দোষে? রাক্ষস রাক্ষস। হাতে রক্ত লেগে আছে, মুজবে না হাজারো চেষ্টায়। আমাকে আগুন নিয়ে রেখেছিল যারা সেই রাতে, তারা কি সহজ পথে বুঝে নেয় হাওয়ার গতি? আমার ঈশ্বরকে আমি বলেছি মায়ের সব কথা, বলেছি হাতির দাঁতে খুবলে আসে বিদ্যুতের পাত। লোকে যা বিশ্বাস করে ছুড়ে দেয় হাওয়ায় বাতাসে। আমার ঈশ্বর শুধু বসেছিল শিয়রের পাশে। আচ্ছা, আমি একটু আহ্লাদ করি, একটা কবিতা পড়ি, যেটা এই কবিতার মধ্যে আমি রাখিনি বইয়ের মধ্যে। কবিতাটা অনেকদিন আগে লেখা, একদম শুরুতে বিভাগ কবিতা। একজন, আচ্ছা সে ভূমিকা বলছি না, বল না, কবিতাটা পড়ি। এরকম কবিতা আমার কয়েকটি ছিল। অন্তমীরের কবিতা আমি সচরাচর লিখি না, আমার অন্তমীর ভালো লাগে না। হ্যাঁ, অন্তমীরের কবিতা লিখলে মনে হয় কবিতাটা ভালো হয়নি, এটা আমার কুসংস্কার আছে। ফলে তাও অথই বৃষ্টি হলো, তোমার কি ভিজে গেছে পাড়া? জানলার চোখ বেয়ে কার্নিস ভেসেছে বিষাদে। এলে না তাতে কি ক্ষতি, অপেক্ষা পেয়েছিল সারা। দুখানি শালিক ছিল ঘর ভেবে কার্নিসে ছাদে। দুখানি মানুষও ছিল ঘর বেঁধে নির্ঘাত ভ্রমে। এভাবে জুড়েছে যদি ভেঙেছে আকুল বহু পার। জলেরই মতো আশা নেমে যাওয়া শান্তিতে ক্রমে, মাঝে ক্ষীণ জমাটুকু মিথ্যায় বুনেছে আশা। অথই বৃষ্টি হলো, তোমার কি ডুবে গেছে পাড়া? পথের শয্যা জুড়ে শুয়ে আছে পরিযায়ী জল। আশা কি কঠিন জেনে অপেক্ষা জেগেছে পাহারা। দুখানি শালিক ছিল ছেড়ে এসে পাখিদের ঢল। তোর একটা লেখা পড়লি, চাঁদের অনুষঙ্গ ছিল, তো চাঁদের অনুষঙ্গটা বেশ কিছু কিছু লেখাতেই ফিরে ফিরে আসে। আচ্ছা, এটা নিয়ে একটু বল না, এই মানে মোটিভটা, মানে এমনি বল আর কি। আচ্ছা, মোটটা কথা হচ্ছে যে আমার কবিতায় আমি দেখো, আমি যেটা তুমি বললে ওটা একটু আমার মনে হয়েছে অতিশয়োক্তি আর কি। যেটা সুকল্পদা বলছিল যে খানিকটা ওই জীবন বাঁচা। আমার মনে হয় আমি একজন মধ্যবিত্ত শহুরে মানুষ। আমার যারা বাউল, যারা আউলিয়া, যারা সুফি মারফাতি, যারা সহজিয়া বস্তু, তাদের জীবন বাঁচার মতো ক্ষমতা আমার নেই। খুব সহজ ভাষায় কারোরই। আমি বাইরে থেকে দেখি, আগে আগে বাইরে থেকে দেখা কথাটা আমি ভালো বুঝতাম। আমি এখন বুঝতে পারি এটা একটু মানে মানে মারাত্মক হয়ে যেতে পারে, লোকে আরণ্যক আমার খুব প্রিয় কণ্ঠ। আমি তো আরণ্যক পড়ে আমার তো বোন বাদার সব নিয়ে বইহর টইহর নিয়ে একটা পেন তৈরি হয়েছিল। এখন আমি নিজেরও খুব মারাত্মকভাবে বাইরে থেকে দেখা, ওই এমপ্যাথিটাও বাইরে দেখতে। কিন্তু এমপ্যাথিটারও দরকার আছে, একটা শহুরে মানুষ তো শহরে জঙ্গল তৈরি হয়ে যাবে, তারা রাতারাতি ওই জীবনযাপনটা করতে পারবে তা নয়। আমার এই জীবনটার প্রতি এক ধরনের যে ঝোঁক আছে,
সেই ছবিটা একটা বাইরের মানুষের রোমান্টিক ছবি। এই রোমান্টিক কথাটার পরে আন্ডারলাইন। রোমান্সে যেটুকু সততা, আমার সেটুকুই সততা। আমার পড়তে ভালো লাগে, ভালো ছাত্র আমি নই, কিন্তু আমার পড়তে ভালো লাগে। পড়ার মধ্যে দিয়ে যেটুকু আবিষ্কারের আনন্দ, সেটুকুই আমার আনন্দ। এটা করতে গিয়ে আমার যেটা হয়েছে, বাংলা সাহিত্যের ছাত্র হওয়ার সুবাদে, খুব সামান্য কিছুদিন রাজনীতির ছাত্র হওয়ার সুবাদে, এগুলো খাবলে খাবলে পড়ার সুবাদে আমার মধ্যে না সব কিছু একভাবে মিলেমিশে গেছে। ফলে আমি যখন এই মঙ্গল কবিতা লিখলাম, সে কবিতাটা পড়লে বোঝা যেত, তুমি পড়লে আমি পড়লাম, যারা আছেন তারা পড়ে দেখবেন নিশ্চয়ই, যে সেখানে শুরু হচ্ছে একটা বুদ্ধের মিথ দিয়ে, কিন্তু সেখানে অন্নদার কথা আসছে। তার মাঝে আবার একটা সুফি সাধনা তত্ত্বের কথা চলে আসছে, রতি শুভ নদীর জায়গাটা একই লেখার মধ্যে। একই লেখা। সেটা অন্য কবিতাগুলো তো আছে। আচ্ছা, যখন একটা কবিতা নাম অভিসার, সেখানে চৈতন্যদেব, তখনও চৈতন্যদেব নন, তার ছেড়ে চলে যাওয়া নবদ্বীপ, সেটা দিয়ে শুরু হচ্ছে, সেখান থেকে নবীর হিজরত সেটা আসছে। এবার এই যে এই জায়গাগুলোতে যদি আমরা মারফতি তত্ত্ব করি, সেখানে চাঁদ একটা খুব গুরুত্বপূর্ণ মোটিভ, সিম্বল, খুব গুরুত্বপূর্ণ। ওটা ফিরে ফিরে আসে, ওটা নানা রকম মানে হয়। সেই মানেটা নানাভাবে কবিতা এসছে, কিছু কিছু ক্ষেত্রে সহজভাবেই এসছে, পার্ট অফ দ্য নিসর্গ হিসাবে। এই মোটামুটি। আর দু একটা কথা আমার মনে হয় একটু সৎভাবে বলছি। এমনিতে মানে আমাকে, মানে রাজদীপ একটা কথা বললো, আমার শুনে একটু সিঙ্গারাটা খেয়েছিলাম, একটু মোয়া ঢেকুর উঠলো, যে আমি খুব অন্তর্মুখী মানুষ, এবং আমি একটা বললো যে কম বলি আর কি, মানে চুপচাপ থাকি। এটা কিন্তু সত্যি না, ব্যক্তিগত জীবনে যারা আমাকে চেনেন তারা জানেন। লেখালেখির দিক থেকে হ্যাঁ, মানে আমি বলছি যে আমি মুখের ওপর বলে দিল। হ্যাঁ, এটা অবশ্যই। যে বললো সে সব থেকে বেশি জানে সেটা। লেখালেখি আমি জানি, সেটা তো না না আমি জানি, আমি অন্য কথা এক্স্যাক্টলি আমি বলছি যে সে তো তোর থেকে দুর্মুখ অনেক বেশি, আমি তাতে কি যায় আসে? আমার কবিতায় ধরি আমি ঠিক ঠিক আমি মানে যে মৃত সুকল্প যখন লিখতাম, তখন আমি খুব কম কথাই বলতাম, তাই তো। ফলে সেটা কোনো কথা আচ্ছা, আমি বলতে চাইলাম যে আমার কবিতাই ফেসবুকে লিখতাম, আমি কোনো পত্রিকায় সাহস করে দিতাম না, ফেসবুকে লিখতাম। তো অন্তর্দৃষ্টি হলে হয়তো ফেসবুকেও লিখতাম, ওটা একটা মাধ্যম প্রকাশ করা। মানে আমি প্রকাশ করতে চাইনি তা নয়, কিন্তু আমি কেন বিভিন্ন পত্রপত্রিকায় দিইনি বা বই করতে চাইনি, তার কারণটা খুব সহজ আমার কাছে। কেন সুকল্পদাকে অপশব্দ ব্যবহার করতে হয়েছে, যে কেন বের করছি না, তার কারণটা অনির্বাণের কেসটা একটু খুলে বলো তো। এবার তার কারণ হচ্ছে কবিতা লিখতে সব অনির্বাণ নামে। অনির্বাণ খুব ভালো অভিনেতা। এবার অনির্বাণ বসু ওখানে বসে আছে, ও আছে, অনির্বাণ বসু হতে আছে, অনির্বাণ রাগ করো না, আমি ভট্টাচার্যের কথা বলছিলাম। এবার সেটা হচ্ছে যে আমি কেন লিখতাম না, বা তার একটা কারণ হচ্ছে, খুব সহজ কারণ, হচ্ছে আমার মনে মতো আমি কবিতা লিখতে পারি। এবার কবিতা লিখতে পারি না কথাটা খুব গোল মেতে। আমি কি ছন্দ জানি না? হ্যাঁ জানি, আমার তো মনে হয় ভালোই জানি। এবার যেটা রাজদীপদা বলছিল সেটা বোধহয় মঙ্গল কবিতার কথাই, যেখানে আমি ওই বল পাকটাকে আলাদা রেখেছি, তাতেও কিন্তু ছন্দ ভাঙে, প্রতি দুটো পংক্তিতেই কিন্তু কয়ার মেনটেন হয়েছে। হ্যাঁ, অমিত্রাক্ষর হয়েছে না, তোর 16 মাত্রা আছে, 18 মাত্রা হয়, 18 মাত্রা হয়, মানে সে 16 18 অপূর্ণ রয়েছে। কিন্তু ছন্দ তো অপূর্ণ পর্ব দিয়ে হয় না, পূর্ণ পর্ব দিয়ে হবে, সেটা কিন্তু মেনটেন হয়েছে। হ্যাঁ, আমার কবিতায় কি মানে আমি কি মানে আমি দেখেছি লক্ষ্য করে যে বিভিন্ন লোকের মতো কবিতা লেখা কিন্তু খুব সহজ। মানে আমি যদি ভাবি আমি ভাস্কর হতে পারবো না জন্য, কিন্তু ভাস্করের মতো কবিতা লেখা যায়, নকল ভাস্কর, সস্তার ভাস্কর। সেটা তো আমরা স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় আমরা আড্ডা মারতাম, স্কটিশ চার্চ প্রেসিডেন্সি সবাই মিলে, সস্তা শক্তি, আমাদের ওই ছিল যে কালকে তুমি একটা সমস্যা লিখে আনবে, কালকে তুমি একটা শক্তি লিখে আনবে। এটা আমরাও করতাম, এটা আমরাও করতাম। এবার কাছেও সবার মতো লেখা যায় না, কারোর মতো একেবারেই লেখা যায় না। যেমন উৎপল কুমার বসুর মতো লেখা খুব ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট। প্রসঙ্গে যে কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ ঋতুপর্ণ বসু বলেছিল মীরকে, মনে আছে নিশ্চয়ই? একদম, যে আমার মতো কথা অনেকেই বলতে পারে, কিন্তু আমার মতো কথা কখনো বলতে পারবে না। আমার কথা বাংলায় বলতে পারবে না। এক্স্যাক্টলি, তুমি আমাকে নকল করতে পারো, আমার বলার কথন ভঙ্গিকে নকল করতে পারো, আমার কন্টেন্ট, আমার মেধা, সেটা তুমি কোথা থেকে পাবে? আমার যেটা মনে হতো যে আমার কি আর সমস্যা হওয়া যায়? একদম, যে আমার কবিতায় আমার নিজের মনে হতো যে কবিতা একভাবে লেখা যায়, কবিতা একভাবে লিখতে পারছি,
কিন্তু সেই কবিতা যেটা নতুন কারুর কবিতা, তার যেটা আলাদা কিছু বলার আছে কন্টেন্টে এবং আঙ্গিকে, এটা আমার মনে হতো হচ্ছে না। আমার যে এখনো খুব মনে হয় হয়েছে তা নয়। এই বইটা একভাবে দেখলে, আমাকে রাজদীপদা বললেন, খুব ঠিকঠাকই বললেন হয়তো, আমার নিজের মনে হয়েছে বইটা দুর্বলতার জায়গা এটাই যে বইটাতে 10 বছরের কবিতা ঢুকেছে, তো সেখানে একটা পর্যায়ে একটু মানে প্রেমের কবিতা ঢুকেছে, একটা জায়গায় একটা অন্য কবিতা ঢুকেছে, বিভিন্ন সিরিজ যেন আছে। এটা একভাবে একটা বৈচিত্র্যকে নিশ্চয়ই রিফ্লেক্ট করে, কিন্তু এটা একই সঙ্গে একটা দৈন্যকেও রিফ্লেক্ট করে, যে একটা পার্টিকুলার স্বর বা একটা পার্টিকুলার শব্দের ভূখণ্ড এখন হয়তো সেখানে গিয়ে কবি দাঁড়াননি, যেটাকে তিনি দাবি করতে পারেন যে এটা আমার। এবার এটা দাঁড়াতেই হবে কিনা, সৎ কবিতা মানে কি আসলে নতুন জমি কিনা, এগুলো সব দীর্ঘদিনের বিতর্ক। এই বিতর্কে আমি ঢুকছি না। এই নিয়ে অনেক তোলপাড় হয়েছে, অনেক লেখাপত্র আছে, বাংলা সাহিত্যের বিভিন্ন দিকপালরা, বাংলা কবিতায় যা হেস্তনেস্ত হয়েছে বাংলা কবিতা নিয়ে, সে তো পৃথিবীর খুব কম কবিতাতেই হয়েছে, মানে সবই প্রায় হয়ে গেছে বলে আমার মনে হয়। আর আমার এটাও মনে হয় সবসময় নতুনই লিখতে হবে, এটা একটা অশালীন চাওয়া। হ্যাঁ, নতুন সবসময় আঙ্গিকে হয় না, নতুন সময়কে রিপ্রেজেন্ট করলে নতুন। এবার আমার নিজের মনে হয়েছে আমি সেখানে খুব আহামরি কিছু পারি না। আমার কোনো উচ্চাসা নেই কবিতা নিয়ে। আমার কবিতা কেউ খারাপ বললে আমার কোনো দুঃখ হবে না, ভালো বললে আমার খুব একটা আনন্দ হবে না। এটা কিন্তু খুব অনেস্ট কথা। হ্যাঁ, আমি এটা নিয়ে কোনো বিরক্তি করছি না। কিছু কিছু জিনিস নিয়ে আমি খুবই স্পর্শকাতর, সেগুলো নিয়ে আমাকে লোকে কিছু বললে আমার খারাপ লাগবে, কবিতা তার মধ্যে পড়ে না। এবার ফলে কবিতা নিয়ে যেহেতু আমার এত কোনো উচ্চাসা নেই, কবিতা নিয়ে আমি অসত নই, আমার যা মনে হয় আমি তা লিখি, এটুকুই। আমি একটা কবিতার একটা জায়গা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আসবি? না না, এখানে কবিতাটার নাম বাতুন। বাতুনের আমি দ্বিতীয় স্তবকটা পড়ছি। মাংসাশী দেহ ছেড়ে চলে আসি মাথুর সন্ধ্যায়, তবুও এমন গোসা, এবার কি স্তন খুলে দেব রতিচিহ্ন, পুরুষের সামান্য বিকার, সমস্ত ভ্রমণ বন্ধ করে খুলে দেব তোমার প্রবেশ, রসনায় বাঁধ দিতে অতল সাধনা খ্যাপা গিয়েছিল। আসলে অনিতেশদার সঙ্গে আমার ঠিক যে সময়টা আলাপ, সেই সময়টা পৃথিবীর একটা ইতিহাস অন্যদিকে ঘুরে যাচ্ছে। সেটা হচ্ছে কোভিডের সময়। আমার মাস্টারমশাই মলয় রক্ষিত প্রথম বললেন যে আমার ছাত্র অনিতেশ চক্রবর্তীর সঙ্গে তুই কথা বল। এবার অনিতেশদার একটা চিন্তা, অনিতেশদার আসলে একজন প্রজ্ঞাবান মানুষ, এটা আমার মনে হয়। এটা অনিতেশদা আমাকে এই নিয়ে সবসময় গালাগালি করে, সেটা নিয়ে আমার কিছু যায় আসে। কোনটা নিয়ে গালাগালি করি? সেটা হচ্ছে যে তুমি আমাকে সবসময় মনে করিস আমি একটা ইন্টেলেকচুয়াল। আমি খুব ক্যাটেগরিক্যালি কোট আন কোট শব্দটা বলছি ইন্টেলেকচুয়াল, আর শব্দটাকে খুব শ্রদ্ধা করি এবং ভালো। গালাগাল দিলাম তাই গালাগাল দেবো না? ঠিক আছে, আমি যে জায়গাটা মনে হচ্ছে যে আজকের কবিতার সঙ্গে অনিতেশদার কবিতার এই জায়গাটা আমাকে বারবার অবাক করে দিয়েছে, যে সেটা হচ্ছে যে আমি তো অনিতেশদাকে গদ্যের মানুষ হিসাবে চিন্তাম। তার একটা পোর্টাল ছিল, সেই সুবাদে আমি গদ্য লেখা, হ্যাঁ হ্যাঁ, তো সেই পোর্টাল সেখান থেকে আমি দেখেছি। কিন্তু যেখান থেকে আমার মনে হয়েছে যে আজকের কবিতার মধ্যে আবেগ হচ্ছে একটা বিশাল বড় একটা চরিত্র, সেখান থেকে অনিতেশদা একটা জ্যান্ত, একটা মানে খুব জ্যান্ত একটা রক্ত মাংসের ওই আবেগের মধ্যে থেকে মানুষটাকে টেনে বার করে, এই আবেগের মধ্যে থেকে। এবং সব থেকে বড় কথা, এই যে পুরুষ বিভিন্ন, যেমন চাঁদের কথা এলো তো, এবং পুরুষ তার কবিতায় এক অদ্ভুত রকম, যেখানে ক্ষমতা নয়, কোনো ক্ষমতার তন্ত্র নয়, কিন্তু একটা গোটা একটা একটা নতুন একটা জগৎ। আসলে কবিতার কাজ বা যে কোনো শিল্পের কাজ একটা আমাদের সামনে নতুনভাবে একটা জগৎকে তৈরি করা। এই জগতের জায়গা থেকে একটা গোটা পৃথিবীকে আমাদের খুব ক্ষুদ্র পরিসরের মধ্যে নিয়ে আসার যে চেষ্টা, এই চেষ্টাটা কোথাও করে, যেটা আমি অনির্বাণ সিরিজ পড়ে আমি প্রথম অনিতেশদার কবিতা পড়ি। আমি অনিতেশদার কবিতা আগে তো পড়ি, এবং সেই যে আচমকা আসা, এই আচমকা আসাটাও একটা আমার কাছে একটা খুব অবাক করে দেওয়ার মতো বিষয়। আমি একটা জিনিস অনিতেশদাকে বলছি, অনিতেশদা বললো যে সংকেত আকাশে উঠছে, জায়গাটা খুব, কবিতাটা তার পছন্দের নয়, হতেই পারে। আবার এরকমও হয় যে এটা আমি বলে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ। বইটার নাম সংকেত আকাশে উঠছে, দেবদীপ করেছিলাম। আমাকে আমার বইয়ের প্রকাশক তিনি প্রায় ধমকি দিলেন যে এমন কোনো কবিতার বইয়ের নাম এমন কোনো লাইন দিয়ে করা যাবে না যে কবিতাটাই নেই বইতে।
অবশ্যই বলে হ্যাঁ এটা অনেকেই না মজা করে বলছি ওরকমটা না, আমার ফলে ওটা রাখতে হয়েছে। ওই অনেকগুলো কবিতাই বইতে এটাও বলার মতো যে আমার নিজের পরে মনে হয়েছে 18টার মতো কবিতা এখান থেকে বাদ দিলে ভালো হতো, তোমাকে বলছিলাম। হ্যাঁ, যেগুলো না রাখলেই ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, just- আবার এটা তো সবসময় হয় যে আবার কিছু কিছু কবিতা রাখলে মন্দ হতো না, পরে এখন পড়তে গিয়ে মনে হচ্ছে তখন কবিতাগুলো খুঁজেও পাইনি। হ্যাঁ এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা কবিতার বইতে সম্পূর্ণ সমস্ত কবিতাই খুব ভালো হবে সেটা তো না, তাহলে কবিতার বইটাই খুব অসম্পূর্ণ একটা ব্যাপার থাকে। কিন্তু আমি একটা জায়গায় অনেক জিজ্ঞেস করছি যে সেটা হচ্ছে যে শরীর বিষয়টাকে তুমি কবিতায় কিভাবে দেখেছো? হ্যাঁ। শরীর, এই যে শরীরের এক একটা অদ্ভুত অদ্ভুত মেটাফর গুলো আসছে, এই সংকেতটাকে তুমি কিভাবে দেখছো? আমি না ভালো বুঝিনি প্রশ্নটা। শরীর, শরীর শব্দটা, হ্যাঁ, আমার কবিতাও তো আছে শরীর আর কাজ হ্যাঁ, শব্দ বলে। হ্যাঁ আমি সেটাই বলছি হ্যাঁ, যে শরীর শব্দটাকে তুমি কিভাবে দেখছো, তা তোমার কবিতায় কিভাবে দেখছো? কারণ আজকে প্রচন্ড পরিমাণে সাহিত্যের এখন একটা জায়গা খুব ডমিনেট করছে যৌনতা, ডমিনেট করছে শরীর, এবং এবং সেটা অবশ্যই তার মধ্যে একটা মানে কি বলবো একটা উগ্রতার কোনো একটা জায়গা আমি খুঁজে পাই, একটা উগ্রগন্ধি ব্যাপার আছে সব থেকে বড় কথা। তোমার কবিতায় শরীর বারবার আসছে এক অদ্ভুত কি বলবো একটা একটা যেন স্বর নিয়ে, একটা নতুন স্বর নিয়ে, একটা নতুন চরিত্র হিসাবে তুমি কিভাবে দেখছো শরীর শব্দটাকে কিরকম ভাবে দেখছো কবিতায়? মানে এটা আমি আলাদা করে খুব বলতে পারবো না, এমনিতে আমার কি মনে হয় এটাও খুব জেনারেল কথা যে একজন পাঠক কবিতাকে যেভাবে পাঠ করে সে সময় কবিতাটা তো তার পজেশন, কবির পক্ষে সেই মানে জায়গাটাকে কেড়ে নেওয়া বা তার সঙ্গে এনকাউন্টার করার কোনো জায়গা থাকে না। মানে আমি বলতে পারি না তুই যেভাবে বলছিস বা রাজনীতি যেভাবে বললো, এনকাউন্টার না আমি এনকাউন্টারই বলছি কথাটা, মানে কাউন্টার বলছি না। হ্যাঁ, মানে সেটা আমি বলতে পারবো না যে আমি ওটা নয় এটা। হ্যাঁ, এটা তো হয় না, মানে এটা তো সত্যি কথা। ফলে আমার কবিতায় তুই যেভাবে শরীর পাচ্ছিস, যেভাবে পাচ্ছিস, যে বৈচিত্র্য নিয়ে পাচ্ছিস, যে সম্ভাবনা নিয়ে পাচ্ছিস, কবিতা সেভাবে শরীর আছে। এটা পৃথ্বী অন্যভাবে পেতে পারে, এটা রাজনীতি অন্যভাবে পেতে পারে, এটা পৃথক অন্যভাবে পেতে পারে। আমাকে সত্যি বলতে আমাকে যদি এখন তুই জিজ্ঞাসা করিস আমাকে কবিতাগুলো পড়তে হবে, আমার নিজের সবকটা কবিতা কিভাবে শরীর এসছে আমার সত্যি মনে নেই। মানে এটা আমার ব্যক্তিগত ব্যর্থতার জায়গা, মানে আমি খুব স্বীকার করলাম। আমার নিজের যেটুকু জেনারেল বলতে পারি আমার কবিতায় শরীর একটু নানাভাবে এসছে। একটা আশা হচ্ছে তুই বললি পুরুষ যেভাবে আসে, তাজিদা বললো কথাটা, আমিও তো একভাবে বললাম যে আমি যে পার্টিকুলার অংশটাকে নিয়ে কিছু কবিতা লিখেছি, যে সাধন তত্ত্ব জেনারেল শব্দ এগুলো আসলে ওভাবে নয়। আমরা তো বৈষ্ণব পদবলিতে দেখেছি, আমরা কি দেখিনি যে রাগানুগা ভক্তির কথা তো আমরা দেখেছি, তাই না পিতা? আমরা তো দেখেছি মঞ্জরি ভাবে সাধনার কথা আমরা শুনেছি। আমি নিজে গিয়ে দেখেছি যে একজন দাড়িওয়ালা পুরুষ মানুষ, তিনি বেশ পুরুষ, তিনি সুযোগ পেলে আলফা মেল, তিনি ভোরবেলা ঘুমটা দিয়ে গোপাল সেবা করে বেরোচ্ছে, কেন ওটা তার মানে সাধনার অঙ্গ। আমরা যদি মারফাত করি সেখানে তো প্রথমে যে হায়াত অদৃশ্য বস্তু তাকে তালাব করে তার সঙ্গে প্রেম স্থাপন করতে হয়, তা না হলে তো ইরফান লাভ হয় না, তা না হলে তো মারফাত আসে না। আর সেখানে তো প্রেমের সম্পর্ক, প্রেম ছাড়া হয় না। তা বৈষ্ণব মতে শ্রেষ্ঠ রস্ত মধুর রস, সেটাতে কি শুধুই মাত্র পুরুষদের অধিকার নেই? তা তো নয়। এখানে যে কারণে পুরুষ নামক অস্তিত্ব, সে সম্পূর্ণ পুরুষ নয়, তার এক ধরনের তার সে দ্বিত্বের মধ্যে সবসময় থাকে না। এটা আমার কথা নয়, মানে এটা খুব স্বাভাবিক কথা, এটা রবীন্দ্রনাথের গানেও আছে। এটা রবীন্দ্রনাথের গান ছেড়ে এটা বাংলা সাহিত্যে এতদিন বাংলা সাহিত্যে যে উত্তরাধিকার, তার মধ্যে এই পুরুষই আছেন বা এই পুরুষও আছে, যদি আমি ওড়িয়ে বলি তার মধ্যে এই শরীরও আছে, বা এই শরীরও মানে অনিবার্যভাবে প্রধান ভূমিকায় আছে। তা বলে উল্টোটা নেই বা উল্টোটা থাকা অস্বাভাবিক তা তো নয়, সেটাও সত্য, এটা একভাবে সত্য। আমার এই বইতে নানা রকম শরীর আছে। আমি যে কবিতাটা কিছুক্ষণ আগে পড়লাম শেফালিতে, সেখানে একেবারেই একটা মানে শরীরকে আমরা যেভাবে দেখি, যৌন কামনাকে যেভাবে দেখি, যৌন প্রেমকে যেভাবে দেখি, তার যন্ত্রণাকে যেভাবে দেখি, সেই যন্ত্রণা আছে, মানে তার মধ্যে কোনো ভান নেই। কোথাও কোথাও সেটা নেই, সেখানে অন্য কিছু আছে, সেখানে সংকেতার্থক হয়ে মোড়া আছে, কোথাও সাধনার পার্টে আছে, কোথাও প্রকৃতির মধ্যে, মানে কবিতাটা হয় নিসর্গকে নিয়ে লেখা কবিতা, তার মধ্যে আছে। আর রাজদীপকে অনেক ধন্যবাদ, অনিতেশকে ধন্যবাদ দেবো না, অনিতেশের বই বেরিয়েছে, অনিতেশকে তো আসতেই হবে। রাজদীপকে অনেক ধন্যবাদ, আমরা রাজদীপের বক্তব্য শুনলাম,
সেই সঙ্গে সায়নকে ধন্যবাদ জানাই, সায়ন প্রশ্ন করলো। আমাদের আজকের কবিতা নিয়ে, বিশেষত একটি কবিতার বইকে নিয়ে সংকেত আকাশে উঠছে, অনিকেশের প্রথম কবিতার বই নিয়ে আমাদের আজকের আড্ডা বেশ জমজমাট কাটলো। সেই জন্য যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং যারা ফেসবুকে আমাদের এই অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।